আসসালামু আলাইকুম। প্রিভিয়াস পর্বে আমরা এই চতুর্থ অধ্যায় থেকে বইয়ের তিনটা ম্যাথ দেখছিলাম। এই পর্বে আমরা দেখব এই শক্তির উৎস নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের বইয়ে এই শক্তির উৎস এবং শক্তি এই বিষয়গুলো নিয়ে মোটামুটি হালকা আর কি অল্প পরিসরে আলোচনা আছে। তো বই অনুযায়ী আমি অল্প পরিসরেই জাস্ট আলোচনাটা করে দিব। এগুলো এক একটা নিয়ে যদি আমি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তো বইয়ে আমাদের যতটুকু আছে ততটুকুই আমি আলোচনা করে দিব। প্রথমে আসি শক্তি। তো আমরা এই শক্তির এটার গুরুত্ব তো অপরিসীম, এটা আমরা জানি, এবং নর্মালি একটা দেশ কতটুকু উন্নত এটা নির্ভরই করে কিসের উপর? শক্তির উপর। কথাটা বুঝছি যে কোন দেশ আসলে কত বেশি বিভিন্ন শক্তি ইউটিলাইজ করে তারা উন্নত হইতে পারে, যেমন এই যে বিদ্যুৎ শক্তি, ক্লিয়ার, আরো বিভিন্ন রকমের শক্তি। তো এই যে আমরা শক্তিগুলা পাই, এই শক্তিগুলোর উৎস কি? যদি আমরা উৎসের উপর নির্ভর করি, তো উৎসের উপর নির্ভর করে আমরা বলি শক্তি হচ্ছে দুই প্রকার। শক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তো নাম থেকেই আমরা বুঝতে পারতেছি যে শক্তির এমন একটা উৎস যেখান থেকে আমি শক্তিটা ব্যবহার করলে ওইটারে আমি আর নবায়ন করতে পারবো না, সেটারে বলা হচ্ছে কি? অনবায়ন যোগ্য। আর যে শক্তিটাকে আমি নবায়ন করতে পারবো, নবায়ন মানে নতুন ভাবে ব্যবহার করা আর কি, নতুনত্ব করা, বুঝছি, নতুন ভাবে সেটারে আবার ব্যবহার করা। তো যেই শক্তিগুলা আমি দেখা গেছে ব্যবহার করলে সেটাকে আবার নতুন ভাবে পাওয়া যাবে, তো সেগুলাকে আমরা বলি কি? নবায়নযোগ্য শক্তি। তো অনবায়নযোগ্য শক্তি হিসেবে আমাদেরকে মোটামুটি এখানে বলা হয়েছে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তি। এগুলো কি আমার অনবায়নযোগ্য শক্তি। এখন এই তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তি, তো এই যে তেল, গ্যাস, কয়লা, এই জিনিসগুলো মূলত আমরা আসলে প্রকৃতি থেকেই পাই। আমরা এই যে কেমিস্ট্রির 11 অধ্যায়ে আমরা এই জিনিসটা পড়ছিলাম যে হাজার বছর আগে কোনো একটা জীব মারা যায়, মারা গিয়ে ধরো মাটির নিচে চাপা পড়ছে। তো মাটির নিচে চাপা পড়ে মাটির চাপ এবং তাপের কারণে ওই জীবটা হয় তোমার একেবারে পেট্রোলিয়ামে পরিণত হয়ে যায়, সেখান থেকে আর কি তেল টাইপের হয়, তারপর কয়লা, গ্যাস, এগুলাতে পরিণত হয়ে যায় কোন একটা জীব মাটির নিচে চাপা পড়ে, ক্লিয়ার? তো মূলত এই তেল, গ্যাস, কয়লা, এই জিনিসগুলো আমরা ওই মাটির নিচ থেকে ওই যে জীবের একটা অংশ হিসেবেই পাই, ক্লিয়ার? তো তেলটা নরমালি তোমার ওই যে বললাম যে ওই পেট্রোলিয়ামের মতো, আমরা ক্রিম দিছি না, জাস্ট ওইরকম ঘন পেট্রোলিয়ামের মতো হয়ে থাকে। একটা জীব দেখা গেছে মরে পচে একেবারে ওই রকম পেট্রোলিয়ামের মতো হয়ে যায়। তারপর সেই জিনিসটারে আমরা রিফাইনারিতে নেই। আমরা ওই যে 11 অধ্যায়ে দেখবো যে একটা চুল্লির মতো দেখাইছে এবং এক একটা স্তরে এক একটা তাপমাত্রা ছিল, ঠিক না? আমরা পেট্রোলিয়ামকে এক একটা তাপমাত্রায় নিলে দেখা গেছে যে সেটা এক এক রকমের তেল পরিণত হইতো, ডিজেল, কেরোসিন, বিটুমিন, ঠিক না? এরকম বিভিন্ন রকমের তেলে পরিণত হয়েছে। 11 অধ্যায়ে আমরা দেখবো যে ওইখানে দিয়ে দেওয়া আছে, বিষয়টা বুঝছি। আর গ্যাস যেটা আছে এটা আমরা মাটির নিচে নরমালি গ্যাসটা মিথেন আকারে বেশি পাওয়া যায়। এই মিথেনের সাথে কিছু জলীয় বাষ্প, আরো অন্যান্য অপদ্রব্য, এরপরে আরো অন্যান্য গ্যাসও থাকতে পারে। যেমন আমরা ওই 11 অধ্যায়ে কিন্তু পড়ছি যে বিউটেন, পেন্টেন, ঠিক না? এই এই গ্যাসগুলাও পাওয়া যায়, বিউটেন গ্যাস, প্রোপেন গ্যাস, পেন্টেন গ্যাস, 5% পেন্টেন পাওয়া যায়, এগুলো আমরা পড়ছি না? তো এই জিনিসগুলাও সাথে পাওয়া যায়, বুঝতে পারছি? তো আমরা নরমালি জানি যে এই যে মিথেন গ্যাস যেটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড 80% পাওয়া যায়। কত? 80%, মানে পুরো বিশ্বব্যাপী যদি চিন্তা করি তাহলে মিথেন গ্যাস পাওয়া যায় 80%। আর যদি শুধুমাত্র বাংলাদেশে চিন্তা করি তাহলে তোমার মিথেন গ্যাস কত? 99.99%। তার মানে বাংলাদেশে বেশিরভাগই কি সব মিথেন গ্যাস, এবং বাংলাদেশের সব মিথেন গ্যাসগুলো পরিবেশে আমরা বিশুদ্ধ আকারেই পাই, এর সাথে আর অপদ্রব্য বেশি একটা থাকে না, সরাসরি আমরা খনি থেকে নিয়ে এটাকে ব্যবহার করতে পারি। কথাটা কি বুঝছি? তো বাংলাদেশে এত ভালো খনি থাকা সত্ত্বেও আমাদের গ্যাসের অভাব হয়, ক্লিয়ার? বুঝতে পারছি? তো এই বিষয়। এরপরে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি এই জিনিসটা যে আমরা বিশেষ করে এটা ওই যে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যে থাকে, হ্যাঁ, ওই রাসায়নিক বিদ্যুৎ উৎপাদন যে কেন্দ্রগুলা থাকে
ওইখানে তোমার হচ্ছে এই নিউক্লিয়াস গুলো ব্যবহার করা হয়। তো নর্মালি আমরা বলি হচ্ছে ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। মানে তার মধ্যে হচ্ছে তোমার 92টা প্রোটন আর হচ্ছে 92টা নিউট্রন থাকে। তার মানে অনেকগুলো প্রোটন এবং অনেকগুলো নিউট্রন থাকে তোমার ওই ইউরেনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে। এই জন্য ইউরেনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যকার যে একটা বল, আমরা তো জানি কিন্তু এর আগে ওই যে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই জিনিসগুলো যখন পড়ছি, যে নর্মালি প্রোটন আর নিউট্রন, প্রোটনের চার্জ তো ধনাত্মক আর নিউট্রনের কোনো চার্জ নাই। কেন নাই সেটাও ব্যাখ্যা করছিলাম, যে নিউট্রন তো মূলত হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের সমন্বয়েই গঠিত। আবার এখানে কিছু অ্যান্টি নিউট্রিনো নামক কণাও থাকে। তো প্রোটন প্লাস আর হচ্ছে ইলেকট্রন মাইনাস, প্লাস মাইনাস মিলে তার চার্জ দেখা গেছে নিউট্রাল থাকে, শূন্য থাকে। কথাটা বুঝছি? কিন্তু এই প্রোটন যেটা, তাদের চার্জ তো ধনাত্মক, আর নিউট্রন যেটা, তার চার্জ কি না, ধনাত্মক না, মানে চার্জই নাই এক কথায়। কিন্তু তারপরেও দেখবে যে প্রোটন গুলা নিউট্রন গুলা সব একসাথে হয়ে থাকে, ঠিক না? তো একটা প্রোটন আর একটা প্রোটনকে তো বিকর্ষণ করার কথা, ঠিক না? তো বিকর্ষণ না করেও তারা দেখা গেছে প্রবল শক্তি দিয়ে নিজেদের মধ্যে আরো আবদ্ধ হয়ে থাকে। কথাটা বুঝছি? ওটা আমরা পড়ছিলাম ওই যে সবল নিউক্লিয় বল। ক্লিয়ার? তো যাই হোক, তা আমরা বুঝতে পারি প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে একটা বল কিন্তু থাকে, একটা শক্তি কিন্তু থাকে। তো নিউক্লিয়াস যত বেশি বড় হবে, ওইখানে যত বেশি প্রোটন নিউট্রন থাকবে, তত বেশি দেখা গেছে ওই নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে পড়ে। ফলে ওইখান থেকে দেখা গেছে যে ওই প্রোটন নিউট্রন এদের বন্ধন গুলা একটু ভাঙে। ওইখান থেকে তোমার আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আলফা নর্মালি কণা আকারে থাকে, বিটা রশ্মি, গামা রশ্মি, এই জিনিসগুলো ওইখান থেকে বের হয়ে আসে। তখন ওইখান থেকে বিপুল পরিমাণে শক্তি বের হয়। ওই শক্তি ব্যবহার করেই হচ্ছে তোমার এই যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কথাটা বুঝছি? তো এই নিউক্লিয়ার শক্তি হচ্ছে আর কি এই বিষয়টা। তো এরপরে পরবর্তীতে এদের আসলে কি কি পরিবেশে প্রভাব আছে এগুলো আমরা একটু পরেই বলবো। তো কোনটা কোন শক্তি এই জিনিসটা তো বুঝছি। এখন বলা হয় এই যে নবায়নযোগ্য শক্তিগুলো আমরা পড়লাম, এই শক্তিগুলো আমরা নর্মালি হচ্ছে পরিবেশ থেকে নিতেছি, ঠিক না? এই যে ইউরেনিয়াম, তারপরে কয়লা, গ্যাস, তেল, এগুলো তো আমরা পরিবেশ থেকে নিতেছি। তো বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন যে এদের যে পরিমাণটা, এটা হচ্ছে লিমিটেড। মানে আমরা এখন যেভাবে ব্যবহার করতেছি, এইভাবে যদি আমরা দেখা গেছে যে মানে ব্যবহার করতেই থাকি, তাহলে আস্তে আস্তে দেখা গেছে সর্বোচ্চ আর ওই প্রায় 200 বছরের মতো তোমার দেখা গেছে যে এইগুলা থাকতে পারে। কথাটা বুঝছি? এরপর দেখা গেল এগুলা শেষ হয়ে যেতে পারে, একটা কমতি হওয়ার, ঘাটতি হওয়ার একটা হুমকি আছে। কথাটা বুঝছি? তো এই জন্য দেখা গেছে তাহলে আমাদের অবশ্যই এই যে কাজগুলো, এগুলো তো থেমে থাকলে হবে না। এই কাজগুলোর জন্য আমরা এমন একটা শক্তি বাছাই করব, যেই শক্তিটা একবারে শেষ হবে না, সেটাকে ব্যবহার করে আবার নতুন ভাবে কি করা যাবে, ব্যবহার করা যাবে। এমন শক্তির দিকেই আস্তে আস্তে আমরা কি হই, মুখাপেক্ষী হই। কথাটা বুঝছি? হ্যাঁ। এই কিন্তু তারপরও আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছেন, এবং সৃষ্টি করার সময় আমাদের রিজিক কিন্তু তিনি নির্ধারণ করেই দিছেন। কথাটা বুঝছি? কার কি পরিমাণে রিজিক আছে, তো সেই অনুযায়ী আসলে আল্লাহ তাআলা সবকিছু নির্ধারণ করাই। তো সেটা নিয়ে দেখা গেছে যে আমরা নিজেরাই যদি সবকিছুর দায়িত্ব নিয়ে নিই, আল্লাহ কিন্তু তখন আমাদের উপরেই দায়িত্ব ছেড়ে দেয়। কথাটা বুঝলাম? এজন্য এটা ঠিক আছে। আবার এটার মানে কিন্তু এটাই না যে ঠিক আছে আল্লাহ যেহেতু করেই দিছে, তাহলে আল্লাহর উপর ভরসা করেই ছেড়ে দিলাম, এরপরে ইচ্ছা মতো ব্যবহার করলাম, আল্লাহ তো রিজিক দিছেই। কথাটা বুঝছি? মানে এইখানে বিজ্ঞানীদের কথা বলার মূল উদ্দেশ্যটা আসলে ভুল না ধরে, উদ্দেশ্যটা যদি আমরা এভাবে চিন্তা করি যে জিনিসের অপব্যবহার না করা। কথাটা বুঝছি? কারণ অপব্যবহার করা এটাও কিন্তু ইসলামে নিষিদ্ধ। স্পষ্ট কোরআনে আয়াত আছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থ কি? নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে কি, শয়তানের ভাই। কথাটা বুঝতে পারছি? এখন অনেকে বলতে পারে শয়তানের ভাই, তাহলে মেয়েদের ক্ষেত্রে হয় না? তাহলে মেয়েদের ক্ষেত্রে তাহলে কোনো অপচয় করলে সমস্যা নাই। কথাটা কি বুঝছি? তো এখানে অনেকেই যারা আরবিবি, তারা ইখওয়ান বলতে অনেকে ভাই বোন বিষয়টাও নেয়, মানে এখানে ভাইটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, এখানে বোনও কিন্তু আছে। কথাটা কি বুঝছি? হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, যে তার মানে আমাদের আসলে বিজ্ঞানীদের কথা বলার উদ্দেশ্যটাকে ভুলভাবে না নিয়ে আমরা জিনিসটা এইভাবে চিন্তা করব যে আমাদের পৃথিবীতে মোট যে পরিমাণে শক্তি আছে, সেইটাকে আমরা যদি অপচয় না করি, অপচয় না করে প্রয়োজন মতো ব্যবহার করি, তাহলে জিনিসটা আরো বেশি দিন কি হইলো, সাস্টেন থাকলো। আর
এটাও তো আছে যে মানুষ যখন অপচয় না করে, জিনিসের যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তখন আরো বাড়ায় দেয়, ঠিক না? তোমরা অপচয় না করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে জিনিসগুলো বাড়তেও পারে, ঠিক না? বাড়তেও পারে কি, অবশ্যই বাড়বে, আল্লাহ তাআলা তো বলেই দিছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তারপরে আমরা যাই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তো নবায়নযোগ্য শক্তি হচ্ছে এমন শক্তি যে শক্তিগুলাকে ব্যবহার করার পরেও আবার আমরা কি নতুন ভাবে ব্যবহার করতে পারবো। তো নবায়নযোগ্য শক্তি হিসেবে আমার এখানে বইয়ে উল্লেখ করা আছে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়োমাস, তারপর হচ্ছে বায়ু শক্তি, আর আছে হচ্ছে জিওথার্মাল। বুঝতে পারছি? তো প্রথমেই আসি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ এটা হচ্ছে তোমার এই জলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করার একটা প্রক্রিয়া। কথাটা বুঝছি? জলের সাহায্যে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন করে, এটা নরমালি হচ্ছে যেটা করে যে তোমার আমাদের যে নদী যে থাকে আর কি, তো ওইখানে তোমার একটা বাঁধ দেওয়া হয়, বাঁধ তৈরি করা হয়। কথাটা বুঝছি? যে ধরো আমার নদীতে যদি বাঁধ তৈরি করি, ধরো যে এরকম একটা যদি নদী আমি খেয়াল করি, তো নদীতে আমরা হচ্ছে ধরো কোনো একটা জায়গায় যদি বাঁধ দেই, তাহলে এক জায়গায় দেখা গেছে পানির পরিমাণ একটু বেশি হয়, আর এক জায়গায় পানির পরিমাণ একটু কমে আসে। ধরো যে আমি এখানে কোনো একটা বাঁধ তৈরি করলাম, এখানে কিছু একটা দিয়ে আমি একটা বাঁধার তৈরি করলাম এই জায়গাটায়। ক্লিয়ার? মানে মেশিন তো মূলত এরকম থাকে না, মানে অনেক ভাবে থাকে। ধরো যে আমি একটা বাঁধ তৈরি করলাম, বাঁধ তৈরি করলে যে ঘটনাটা ঘটে তারা এমন ভাবে করে যে এই একটা অংশের পানিকে একটু কমায়া আর একটা অংশে পানিটাকে একটু বৃদ্ধি করে ফেলে। কথাটা বুঝছি? তাহলে বাঁধ দিলে এক অংশে পানির পৃষ্ঠের উচ্চতা একটু বেড়ে যায়, আর এক অংশের পানির পৃষ্ঠের উচ্চতাটা একটু কমে যায়, তারা এমন ভাবে হচ্ছে একটা বাঁধ দেয়। ক্লিয়ার? বাঁধ দেওয়ার পর তোমার দেখা গেছে যে এই যে বাঁধের কোনো একটা জায়গায় এই দিক দিয়ে হচ্ছে তোমার ধরো যে একটা কোনো মেশিন বা কোনো একটা যন্ত্র রাখবে। তো যে যন্ত্রের একটা চাকার মতো অংশ থাকে এখানে, হ্যাঁ, যে এখানে একটা চাকার মতো অংশ থাকে। তো ধরো যে এই যে উঁচু পৃষ্ঠ থেকে যখন পানিটা যায়, তখন দেখা গেছে যে এই যে চাকার উপর দিয়ে যায়, তখন এই যে চাকাটা ঘুরে ওঠে। ক্লিয়ার? এটা রিয়েল চিত্র, তোমরা একটু গুগলে সার্চ দিলেই পাবা, আমি জাস্ট হালকা কোন রকম বুঝাই দিতেছি। যে যখন এই যে পানিগুলো এই যে উঁচু পৃষ্ঠ থেকে নিচু পৃষ্ঠের দিকে পানি যায়, যাওয়ার সময় তোমার এই যে চাকাটা যে আছে এটাকে বলা হয় টারবাইন। এই টারবাইনটা হচ্ছে ঘুরে ওঠে। টারবাইন ঘুরে উঠলে তোমার এখানে বিদ্যুৎ উৎপন্নের জন্য যে যন্ত্রটা দেওয়া হয়েছে, যে মোটরটা দেওয়া হয়েছে, ওই মোটরটা তখন চলে। ওই মোটর থেকে তখন বিদ্যুৎ উৎপন্ন হয়। বিষয়টা কি বুঝছি? হ্যাঁ, হালকা বুঝছি বিষয়টা। যে নদীর মধ্যে বাঁধ তৈরি করলে এক পাশে উঁচু হয় আর এক পাশে নিচু হয়। আর এই যে বাঁধ যে তৈরি করলো তার মাঝখানের কোন একটা জায়গা দিয়ে হচ্ছে এমন ভাবে রাস্তা তৈরি করা হয়, যার রাস্তার এইখানে হচ্ছে তোমার যে মোটরটা তুমি নিছো ওই মোটরের চাকাটা থাকে। তো পানির সাহায্যে এই মোটরের চাকাটা তখন ঘুরে ওঠে। মোটর ঘুরে উঠলেই তখন মোটরের মধ্যে কি হয়, একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। তখন ওই বিদ্যুৎটা হচ্ছে উৎপন্ন করে জমা করে তারপর বিভিন্ন জায়গায় সরবরাহ করা যায়। তাহলে এইখানে দেখো আমার আলাদাভাবে বিদ্যুৎ উৎপন্নের জন্য কিন্তু অন্য কোনো শক্তি লাগতেছে না, পানির প্রবাহ শক্তি দিয়েই হচ্ছে আমি কি করে ফেলতেছি, বিদ্যুৎ উৎপন্ন করে ফেলতেছি। বিষয়টা কি বুঝছি? হ্যাঁ। তো এটাকেই আমার বলা হচ্ছে কি, জলবিদ্যুৎ। এরপরে যাও সৌরশক্তি। তো সৌরশক্তি নিয়ে তো আসলে তেমন কিছু বলার নাই। আমরা তো জানি যে আমাদের এই পুরো বিশ্বে যত শক্তি আছে, সব শক্তির পিছনে মূল হচ্ছে কি, সৌরশক্তি। এই যে আমি দাঁড়ায় আছি বা কথা বলতেছি, যত শক্তি পাইতেছি, এই সব শক্তি আমরা কোত্থেকে পাইছি? সৌরশক্তি থেকেই পাইছি। কথাটা কি বুঝছি? আমরা সরাসরি তো সৌরশক্তি নিতে পারি। তারপরে হচ্ছে আমরা এই যে বিভিন্ন শাক সবজি যখন খাই, ওইখান থেকেও কিন্তু সৌরশক্তি পাই। কিভাবে? সবুজ শাকসবজি যে ওগুলোর মধ্যে তো ওই যে ক্লোরোফিল থাকে কোথায়? প্লাস্টিডে, তাই না? তো প্লাস্টিডের মধ্যে আমরা তো পড়ে আসছি বায়োলজিতে যে গ্রানা নামক অংশ থাকে। ওইখানে হচ্ছে সৌরশক্তি, সূর্যের শক্তি গিয়ে জমা হয়, জমা হয়ে এটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ক্লিয়ার? তো আমরা যখন ওই সবজিটা, ওই উদ্ভিদ গুলা যখন আমরা খাইতেছি, তখন দেখা যাচ্ছে ওই শক্তিগুলো আমাদের ভিতরে আসতেছে। আবার উদ্ভিদ তো যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, গ্লুকোজ, ঠিক না? ওই খাবারটাও তো আমরা পাইতেছি। তো সবই তো আর গ্লুকোজ তৈরি করে না, কিছু আবার দেখা গেছে যে জমাও রাখে, সেগুলোও আমরা সৌরশক্তি পাইতেছি। কথাটা বুঝছি? তো বিভিন্ন ভাবেই হোক আমরা যদি খুঁজি তাহলে দেখা যাবে প্রত্যেকটা শক্তির পিছনেই মূল শক্তিটা আসলে কে? সৌরশক্তি। এবং সৌরশক্তি সম্বন্ধে বলা আছে এরকম যে মোটামুটি তোমাদের বইয়েই এই তথ্যটা দিয়ে দেওয়া আছে যে প্রায় 1 বর্গ কিলোমিটার যে জায়গাটা আছে ওইখানে তোমার যদি একটা সূর্যের আলো আসলে, ওই আলোটা হচ্ছে তোমার ওইখান থেকে তুমি মানে ওই তাপ আকারে প্রায় 1000 মেগাওয়াট শক্তি
উৎপন্ন করতে পারবা। সেটা কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এই গেল হচ্ছে আমার সৌরশক্তি নিয়ে কথা। এরপরে আসলে হচ্ছে বায়োমাস। বায়ো শব্দের অর্থই তো হচ্ছে জীব, আর মাস মানে ভর, শক্তি আর কি। তো এখানে জৈব শক্তি বোঝাচ্ছে, জীবের শক্তি বোঝাচ্ছে, অর্থাৎ জীব থেকে আমরা কোন একটা অংশ আমরা পাইলাম, তারপর সেটাকে শক্তি আকারে ব্যবহার করলাম। যেমন হচ্ছে জীব থেকে শক্তি, যেমন আমরা ওই যে খড়কুটা বা লাকড়ি টাকড়ি যে আছে, হ্যাঁ, তো এই এই লাকড়ি টাকড়ি খড়কুটা এগুলা কোত্থেকে আসে? উদ্ভিদ থেকে না? আর উদ্ভিদ কি একটা জীব। তো আমরা এই যে জীবেরই তো একটা অংশ এটা। এটাকে যখন আমরা আগুনে পোড়াই, তখন সেখান থেকে আমরা কি পাই? তাপ শক্তি পাই, আলোক শক্তি পাই। কথাটা বুঝছি? তাহলে এই যে জীব থেকে যে শক্তিগুলো আমরা পাইতেছি, এটাকেই বলা হচ্ছে বায়োমাস। বায়ো মানে জীব, মাস মানে ভর আর কি। এখানে ভর বলতে শক্তি বোঝানো হইতেছে, যে জীব শক্তি, অর্থাৎ জীব থেকে যে শক্তিটা পাই। ক্লিয়ার? বিভিন্ন পাখির বিষ্ঠা, এগুলো থেকেও কিন্তু আমরা বায়োমাস পাই। যেমন হচ্ছে ওই যে বায়োমাস গ্যাস, হ্যাঁ, তোমাদের ফিজিক্সেই তো দেখবা যে একটা প্র্যাকটিক্যাল আছে, ওইখানে তোমার এই যে বায়োমাস গ্যাস তৈরি করে, হ্যাঁ, যে গরুর গোবর টোবর, হ্যাঁ, এই আরো বিভিন্ন কিছু মিলায় হচ্ছে তোমার ওই গ্যাস তৈরি করে। আর বিভিন্ন দেশ গ্রামে দেখবা যে অনেকেই গোবর ময়লা, আমরা যে সবজির যত ময়লা টয়লা আছে, এই সব কিছু দেখবা যে এক জায়গায় একটা গর্তে জমা করে। ক্লিয়ার? তো বহুত দিন জমা হলে আস্তে আস্তে ওটা পচে ওইখান থেকে একটা গ্যাস বের হয়। তো সেই গ্যাস দিয়ে দেখা গেছে আমরা ওই যে চুলায় ব্যবহার করে রান্না বান্না করতে পারি। তো এগুলো আমরা বলতে পারি কি? বায়োমাস। বিষয়টা বুঝছি? এরপর তোমার আলোচনা আছে হচ্ছে বায়ু শক্তি। তো বায়ুর শক্তিটাও আমরা দেখা গেছে ব্যবহার করতে পারি, বায়ু থেকেও শক্তি নিতে পারি। তো বায়ু শক্তির একটা বিশেষ উদাহরণ হচ্ছে, আমরা বিভিন্ন উন্নত রাষ্ট্র যেগুলো আর কি, ইউরোপ কান্ট্রি গুলাতে দেখা গেছে যে এই বায়ু শক্তির মাধ্যমে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বায়ু শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা ওই যে তামিল মুভি তো দেখছি, হ্যাঁ, তামিল মুভিতে দেখবা যে ওই বড় বড় বিশাল বড় বড় সাদা সাদা দেখবা না, ওই যে ফ্যানের মতো উপরে ঘোরে, টারবাইন থাকে, ওই যে ঘোরে যে ওটা টারবাইন বলে, হ্যাঁ, বড় বড় থাকে অনেক। তো ওই টারবাইন গুলা যখন ঘোরে, তখন ওইখান থেকেও বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। অর্থাৎ তোমার দেখা গেল একটা টারবাইন, তোমার এই যে ধরো যে এইগুলা অনেক উঁচু থাকে আর কি, অনেক উঁচুতে ব্যবহার করা হয়। এই যে এইখানে হচ্ছে তোমার এই যে অনেক উঁচুতে নিয়ে এইখানে হচ্ছে তোমার এই যে চাকার মতো আর কি অংশ থাকে। ক্লিয়ার? তো এই চাকার পিছনে আমরা ওই যে টেবিল ফ্যান দেখছি না, বড় বড় টেবিল ফ্যান। তো টেবিল ফ্যানের পিছনে আবার গোল এরকম বের হয়ে আসে না একটা অংশ? তো এই চাকার পিছনে হচ্ছে এই যে এরকম একটা গোল অংশ থাকে। কথাটা বুঝছো? এইখানে হচ্ছে মূলত মোটর দেওয়া থাকে। কি দেওয়া থাকে? মোটর। ওই মোটরটা চলবে কিভাবে? ওই মোটরটা চলার জন্য এই এই যে উপরে উপরে যে পাখাটা দিল, তো উপরের দিক দিয়ে যে বায়ু স্তর, ওইখান দিয়ে তো একটু হালকা, যার জন্য বাতাস খুব চলাফেরা করতে পারে। কথাটা বুঝছি? আমাদের এখানে নিচের দিকে তো বিল্ডিং টিল্ডিং বহুত কিছু আছে, যার জন্য বায়ু খুব বেশি একটা চলাফেরা করতে পারে না। কিন্তু যখন একবারে বেশি উচ্চতায় যাবা, দেখবে যে অটোমেটিক্যালি একটা বায়ু প্রবাহ থাকে। বুঝছি? তো এই জন্য এটাকে অনেক উপরের দিকে নেয়, নিলে ওই বায়ু প্রবাহের কারণে এই চাকাটা অনবরত ঘুরতে থাকে। এই চাকাটা ঘুরলে এই যে ভিতরের দিকে একটা মোটর দেওয়া থাকে, ওই মোটর থেকে তখন বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। কথাটা বুঝছি? তো এটা হচ্ছে তোমার আর কি বায়ু শক্তির ব্যবহার। এরপরে আসো জিও থার্মাল। জিও শব্দের অর্থই হচ্ছে ভূমি, আর থার্মাল মানে তাপীয়। থার্মাল মানে তাপীয়, অর্থাৎ ভূতাপীয় শক্তি। জিও থার্মাল মানে ভূতাপীয় শক্তি, অর্থাৎ ভূমি থেকে আমরা যে শক্তিটা পাই। তো ভূমি থেকে শক্তি পাই বলতে আমরা বলি যে মোটামুটি কয়েক কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার যদি নিচের দিকে যাই, তাহলে মোটামুটি মাটির নিচে একটা স্তর পাওয়া যাবে, যেই স্তরে হচ্ছে তোমার গলিত আগুন থাকে। যে আমরা আগ্নেয়গিরি দেখছি তো, হ্যাঁ, যে অনেক সময় আগ্নেয়গিরি বিভিন্ন দেশে বের হয় না? তো আগ্নেয়গিরি আমরা দেখছি না কেমন একটু গলিত আগুনের মতো, মনে হয় যেন একদম তরল পানির মতো এবং অনেক ঘন গলিত আগুন। তো ওইটাকেই তোমার বলা হচ্ছে হচ্ছে এই ম্যাগমা। কি বলা হয়? ম্যাগমা মানে যে গলিত আগুন যেটা আর কি, এটাকে আমরা বলি হচ্ছে কি ম্যাগমা। তো এই ম্যাগমাটা, এই এই যে ম্যাগমা গুলা যে আছে, এগুলো তো অনেক বেশি উত্তপ্ত থাকে। তো এইখান থেকে এই তাপ শক্তি থেকে দেখা গেছে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি। সেই বিদ্যুৎ দিয়ে আমরা ঘর বাড়িতেও ব্যবহার করতে পারি। কথাটা কি বুঝছি?
হ্যাঁ, তো ওই জিওথার্মাল অর্থাৎ ভূতাপীয় শক্তি, অর্থাৎ ভূমির নিচে আমরা যেই আগ্নেয়গিরিগুলা যে ম্যাগমা গুলো পাই, এই ম্যাগমা গুলো থেকেও আমরা কি করতে পারি, শক্তি তৈরি করতে পারি। তো এগুলা তো দেখা গেছে যে আমরা এই ভূমির নিচে এগুলা তো অসংখ্য আছে, বারবার আমি এখান থেকে নিতে পারি, এই জন্য এটাকে আমরা বলি যে এটা একটা নবায়নযোগ্য শক্তি। কথাটা কি বুঝছি? তো এই হচ্ছে আমাদের বিষয় যে শক্তির উৎস নবায়নযোগ্য আর ছিল অনবায়নযোগ্য। ব্যাপারটা ক্লিয়ার? পুরোটা বুঝছি? আচ্ছা, এরপর তোমাদের এই শক্তির যে ব্যবহারগুলার যে মানে আহ পরিবেশে এদের প্রভাবটা কি, মানে ক্ষতিকর প্রভাবটা কি, এটা নিয়ে একটু আলোচনা করছে। তো নবায়নযোগ্য যে শক্তি আছে এই শক্তিগুলোরও ক্ষতিকর প্রভাব আছে, তবে অনবায়নযোগ্যের তুলনায় কিছুটা কম। নবায়নযোগ্য শক্তির যদি আমরা ক্ষতি বলি, যেমন ধরো যে জলবিদ্যুৎ যখন তুমি তৈরি করতেছো, তখন তুমি কি করো, নদীতে বাঁধ দাও না? তো বাঁধ দিলে এক পাশে পানির পরিমাণ বাড়ে আর এক পাশে পানির পরিমাণ কমে। তো দেখা গেছে এই পাশে তখন খরা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর এই পাশে দেখা গেছে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এই অঞ্চলের যারা থাকে, এদিক দিয়ে যে মানুষগুলা থাকে, সেখানে প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কথাটা বুঝছি? আর এই পাশে নদীর খরা হওয়ার একটা সম্ভাবনা থাকে। ক্লিয়ার? হচ্ছে এই যে বায়োমাস, তারপরে জিওথার্মাল, এই শক্তিগুলোরও দেখা গেছে ক্ষতিকর কিছু প্রভাব আছে। কথাটা কি বুঝছি? খুব বেশি না, তবে বেশিরভাগ ক্ষতিটাই হচ্ছে কার, এই অনবায়নযোগ্য শক্তি, এদের ক্ষতিকর প্রভাবটা একটু কি বেশি। নরমালি দেখা গেছে যে এই যে তেল, গ্যাস, কয়লা, এই জিনিসগুলো তো মাটির নিচে পাওয়া যায়। এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায়। তো মাটির নিচে এই যে এগুলা যে যৌগ আকারে থাকে, তার মধ্যে হচ্ছে মূলত অনেক বেশি কার্বন থাকে। কি থাকে? অনেক বেশি কার্বন থাকে। কথাটা বুঝছি? তো তুমি যখন এটাকে পোড়াইবা আগুনে, তখন এই কার্বন গুলা, ওই যে আমরা তো জানি যে কোনো কিছুর দহন বা পোড়ানো মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, আমরা রসায়নে কিন্তু পড়ছি আগে। হ্যাঁ, তো এগুলাকে যখন তুমি পোড়াবা, তাহলে এদের সাথে অবশ্যই অক্সিজেনের একটা বিক্রিয়া হবে, আর এদের মধ্যে কার্বন আছে। কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আর আমরা জানি কার্বন ডাই অক্সাইড এই গ্যাসটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, ঠিক না? গ্রিন হাউস, যেমন আমরা গ্রিন হাউস সম্বন্ধে তো জানি যে ওই গ্রিন হাউসের ভিতরে যেমন কোনো তাপ ঢুকলে আর বের হইতে পারে না, ওইরকম এই কার্বন ডাই অক্সাইড গ্যাস গুলা, এটা যদি পৃথিবীতে বেশি পরিমাণে থাকে, তাহলে সূর্য থেকে যে তাপগুলা আসে, এই তাপগুলা ঢুকে আর কি হইতে পারে না, বের হইতে পারে না। তখন এই গ্রিন হাউস প্রভাবটা হচ্ছে আমার পৃথিবীতে সৃষ্টি হয়ে যায়, ফলে পৃথিবী বেশি উত্তপ্ত হয়, বেশি গরম হয়, ঠিক না? তো পৃথিবী বেশি উত্তপ্ত হইলে এই বৈশ্বিক উষ্ণতা যখন বাড়ে, তখন দেখা গেছে যে আমরা বলি যে মেরু অঞ্চলের যে বরফগুলা, ওই বরফগুলা কি আবার গলে যায়। বরফ গলে গেলে বরফ গলা পানিগুলো সমুদ্রের পানিতে যায়। সমুদ্রের পানি তখন আবার কি হয়, পানির পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। এই পানি পৃষ্ঠের উচ্চতা বাড়লে এগুলা দেখা গেছে আমার বিভিন্ন অঞ্চল প্লাবিত করে। বিভিন্ন অঞ্চল প্লাবিত যখন করে, সমুদ্রের পানি তো লবণাক্ত, লবণাক্ত পানি আবার বিভিন্ন ক্ষেত খামারে বিভিন্ন জায়গায় ঢুকে আবার দেখা গেছে জমির ক্ষতি করে। কথাটা কি বুঝছি? তো এই হচ্ছে আর কি বিভিন্ন ক্ষতিকর বিষয়, আলোচনা করলে আরো করা যায়, বাট তোমাদের বইয়ে যতটুকু আছে আমি ততটুকুই বললাম। এরপর আসলে নিউক্লিয়ার শক্তির ক্ষতিকর প্রভাব যদি আমরা চিন্তা করি, নিউক্লিয়ার শক্তি, এইখানে কিন্তু তোমার মূলই হচ্ছে ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা ব্যবহার করা হয়। কথাটা বুঝছি? তো ইউরেনিয়ামের নিউক্লিয়াস ব্যবহার করে আমরা ওইখান থেকে যে শক্তিটা পাই, তো ওইটা ব্যবহার করার সময় তোমার নিউক্লিয়াস থেকে ওই যে আলফা কণা, বিটা রশ্মি, গামা রশ্মি, এরকম ক্ষতিকর রশ্মিগুলা বের হয়, যেগুলো পরিবেশের ক্ষতি করে। ক্লিয়ার? আবার বলা হয় যে এই নিউক্লিয়ার যে এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলা যে আছে, যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ওইখানে দেখা গেছে বিদ্যুৎ উৎপন্ন করার পাশাপাশি এখান থেকে কিছু বর্জ্য তৈরি হয়। ক্লিয়ার? তো এই বর্জ্যগুলা দেখা গেছে যে এই বর্জ্যগুলা এইগুলাকে আবার রিফাইন করতে গেলে বা এইগুলাকে যদি আবার নিরাপদ করতে যাই, তাহলে আবার দেখা যাচ্ছে অনেক বছর লাগে, অনেক এবারে মানে লাখ লাখ বছরও লাগতে পারে। কথাটা বুঝছি? তো এই ক্ষতিকর জিনিসগুলো তখন পরিবেশে থেকে যায়, যেগুলো আমাদের পরিবেশের কি করে, অনেক বেশি ক্ষতি করে। এবং এই নিউক্লিয়ার শক্তির ব্যাপারে আমরা এটাও জানি যে এইটা একটু ঝুঁকিপূর্ণ। দেখা গেছে যে এইটা আমরা নিউক্লিয়াসের মাধ্যমে যে শক্তিগুলো উৎপন্ন করি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, ওইখানে একটু হেরফের হইলেই আমার দেখা গেছে ওইখানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। কথাটা বুঝছি কিমা? কথাটা বুঝছি? সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল আর হচ্ছে জাপানের ফুকুশিমা, এই দুইটা অঞ্চলে তোমার দেখা গেছে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল। এই পাওয়ার প্ল্যান্টটা দেখা গেছে ওইখানে ব্লাস্ট হয়েছিল,
যার ফলে দেখা গেছে ওই অঞ্চলগুলা এখনো ব্যবহারযোগ্য না, ওই অঞ্চলের ভূমি এখনো উর্বর না, এখনো ওগুলা দূষিত ভূমি, ওখানে মানুষের জন্য বসবাসযোগ্য না। কথাটা বুঝছি? তাহলে বোঝা যায় যে এইটার ক্ষতির পরিমাণ কিন্তু অনেক, একটু যদি অসতর্কতা হয়ে যায়। কথাটা ক্লিয়ার? পারবো? যদিও এখানে কার্বন ডাই অক্সাইড বেশি উৎপন্ন হয় না, কিন্তু ওই যে বললাম যে একটু ঝুঁকিপূর্ণ। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমাদের শক্তির উৎস নিয়ে আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা শক্তির নিত্যতা আর হচ্ছে শক্তির বিভিন্ন রূপ, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।